প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ধারাবাহিক অনলাইন ক্লাসের প্রাথমিক পর্যায়ে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান কি, লেনদেন কি, এর ভিত্তি, হিসাব কি এবং এর শ্রেণীগুলো, এবং সর্বশেষ হিসাব ব্যবহারকারী কার। তো যেহেতু আমরা হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব, তো প্রথমে আমাদের আসলে খুব ভালো করে জানা দরকার যে হিসাব বিজ্ঞান কাকে বলে বা হিসাব বিজ্ঞানটা কি। আমরা বইয়ের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জনের সংজ্ঞা থেকে অনেকটা স্পষ্ট হতে পারি না যে আসলে হিসাব বিজ্ঞানটা কি। আমি তোমাদের নিজের মতো করে একটা সার্বিক ধারণা দিব যে আসলে হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়। ব্যবসায়িক লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, আর্থিক ফলাফল নির্ণয় এবং এর ব্যবহারকারীর নিকট সিদ্ধান্তগুলোকে গ্রহণ উপযোগী করে উপস্থাপন করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। তো সংজ্ঞা অনুযায়ী প্রথমে আমার কি কাজটা আসে? লেনদেন। হিসাব বিজ্ঞানের প্রথমে এরকম আসে যে ব্যবসায়িক লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা। তাহলে আমি যদি সেই লেনদেন সম্পর্কে আমার ধারণা না থাকে, তাহলে আমি কিভাবে সেই লেনদেনগুলোকে লিপিবদ্ধ করব? আমি জানি, আমাকে আগে জানতে হবে যে লেনদেনগুলো কি। তা আমি লেনদেন কি সে বিষয়ে আলোচনা। লেনদেনটা হচ্ছে অর্থের পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনায় লেনদেন। তার মানে লেনদেন হতে গেলে পরে সেটা কি একটা ঘটনা। আবার সব ঘটনাকে লেনদেন বলতে পারি না। পৃথিবীর ঘটে যাওয়া সমস্ত কিছুই একটা ঘটনা, কিন্তু সেগুলো লেনদেন না। তো লেনদেন একটা ঘটনা, সে ঘটনাটা কিরকম হবে? আমরা যদি লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানতে পারি বা বুঝতে পারি, তাহলে কিন্তু ঘটনা হচ্ছে আমরা বুঝে ফেলবো যে এই ধরনের কোনো ঘটনা যদি এই বৈশিষ্ট্যের শর্তগুলোকে পূরণ করে, তাহলে সেগুলোকে আমরা লেনদেন ধরে নিব। তাহলে লেনদেনের সেই বৈশিষ্ট্যগুলো কি? লেনদেনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আমি স্পেস স্বল্পতার জন্য তোমাদেরকে একটা অংশ মুছে তারপরে আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাবো। আমরা যেহেতু হিসাব বিজ্ঞান কি বা কাকে বলে আমরা নিচে লিখে ফেলছি এবং বলে উঠেছি, এই লেনদেন কি, লেনদেনটা ভিত্তি কি? লেনদেনটা হচ্ছে, লেনদেনের যদি চারটা বৈশিষ্ট্য আছে, চারটা বৈশিষ্ট্য যদি পূরণ করে, তাহলে আমরা ধরে নেব যে এই ঘটনাটা লেনদেন। এক নম্বর হচ্ছে কতে হচ্ছে এমন ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন। লেনদেন কিরকম হবে? লেনদেন যা হচ্ছে সেরকম ঘটনাকে আমরা লেনদেন বলবো, যে ঘটনাগুলো কি করে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করে। দ্বিতীয়টা খটা হচ্ছে এরকম, এই লেনদেনগুলো কি হবে? এমন ঘটনা যা আর্থিক
মূল্যে প্রকাশ করা যায়। তো এমন ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করবে, আবার ওই ঘটনাটা বা এই সমস্ত ঘটনাটা আমরা লেনদেন বলতে পারি, যে ঘটনা কি করে আর্থিক মূল্যে, সে ঘটনা কি হবে আর্থিক মূল্যে প্রকাশ করা যায়। গ নাম্বার, পণ্য এমন হবে, ঘটনাটা এমন হবে যেখানে পণ্য বা সেবা বিনিময়, সেখানে কি হবে, তো এমন ঘটনা হবে যে ঘটনাটা হচ্ছে কি যেখানে পণ্য বা সেবার বিনিময় থাকবে। ঘটনাটি দ্বৈত সত্তা অধিকারী। তো প্রথম ঘটনাটা হচ্ছে, যদি আমরা কোনো ঘটনাকে লেনদেন বলবো যখন কি হবে এমন ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে। দ্বিতীয়ত হচ্ছে যে এমন ঘটনা যা আর্থিক মূল্যে, সেই ঘটনাকে আর্থিক ব্যবস্থার পরিবর্তন করলে সেটা কি করা যাবে আর্থিক মূল্যে প্রকাশ করা যাবে। ঘটনাটি এমন হবে যেখানে পণ্য বা সেবার সেখানে কি থাকবে, যে আর্থিক অবস্থার পরিবর্তন হবে। কি কারণে হবে, সেটা কি হবে পণ্য বা সেবার বিনিময় থাকবে, যে পণ্য বা সেবার বিনিময়ে সেটা কি হয়েছে, সে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং সেটা আর্থিক মূল্যে প্রকাশ করা যাচ্ছে। ঘটনাটি দ্বৈত সত্য অধিবাদ, অর্থাৎ ওই পণ্যের ভোগকারী একজন সুবিধাকারী, একজন সুবিধা ভোগকারী থাকবে এবং একজন সুবিধা তার বিনিময় মূল্য প্রদানকারী থাকবে। তার মানে কি দ্বৈত সত্তা, দুইটা পক্ষ থাকবে, একটা ঘটনার দুইটা পক্ষ থাকবে। এরকম এই চারটা শর্ত যদি পূরণ করে, এই চারটা শর্ত পূরণ করলে তাকে আমরা কি বলতে পারি, লেনদেন। আশা করি তোমাদের লেনদেন সম্পর্কে স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা। একটা হচ্ছে লেনদেন কাকে বলে। লেনদেনটা হলো আমরা জানলাম যে অর্থের মাপে পরিমাপযোগ্য, অর্থের মাপে পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনাই লেনদেন। তাহলে সেই সংজ্ঞা অনুযায়ী আমাদের কি আছে এখানে, হ্যাঁ অর্থের মাপে কি এই চারটা শর্তগুলো কি, এমন ঘটনা যা ব্যবসার আর্থিক ব্যবস্থার পরিবর্তন করবে। এমন ঘটনা যা আর্থিক মূল্যে প্রকাশ করা যাবে। কি করে আর্থিক মূল্যে পরিমাপ প্রকাশ করা যাবে, ঘটনাটি এমন হবে যেখানে পণ্য বা সেটা কি একটা বিনিময় থাকবে। শুধু খালি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরকম কোনো ঘটনাকে আমরা বলতে পারি না লেনদেন। সেখানে কি হবে, সেবার বিনিময় থাকতে হবে, পণ্য বা সেবার। ঘটনাটি দুইটা পক্ষ থাকবে, ঘটনাটা দুইটা পক্ষে, একটা সুবিধা গ্রহণকারী বা একটা সুবিধা প্রদানকারী। এরকম চারটা শর্ত যদি পূরণ করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো যে এটা একটা লেনদেন। তা আমরা সংজ্ঞা অনুযায়ী ব্যবসায়িক লেনদেনটা চিনে ফেলেছি। এখন আবার আরেকটা জিনিস, যে এই লেনদেনটা মূলত কি ধরনের, ভিত্তিটা কি হবে, সেটা কি শুধু নগদান ভিত্তি হবে, নাকি আমি দেখা গেছে অনেক আধুনিক ব্যবসা জগতে কি বাকিতে পণ্য ক্রয় বিক্রয় হয়। তো আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি এরকম হয় যে সে আরেকটা প্রতিষ্ঠান থেকে পণ্য ধারে ক্রয় করে নিয়ে আসবে, সে ধারে ক্রয়টা তার লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত হবে কিনা, বা নগদে অন্তর্ভুক্ত হবে কিনা, সেটা কি বাকিতে ক্রয় করলেও হবে, নগদে ক্রয় করলে এরকম, নাকি উভয়টাই। আমরা আধুনিক ব্যবসার ক্ষেত্রে যেহেতু বাকিতে পণ্য বিক্রয় হয়, সেহেতু সমস্ত লেনদেন নগদে সংগঠিত সবসময় হয় না। আর FASB ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ফিনান্সিয়াল GAAP হ্যাঁ তোমাদের বলতেছিলাম যেটা, সেটা হলো যে এর ভিত্তিটা কি হবে। ভিত্তিটা হচ্ছে দুই ধরনের। এর ভিত্তিটা হবে, লেনদেনের ভিত্তি হবে দুই ধরনের। একটা হচ্ছে
লেনদেনের ভিত্তি। লেনদেনের ভিত্তিটা হলো দুই ধরনের, একটা হচ্ছে নগদান বেসিস আর একটা হচ্ছে বকেয়া বেসিস। আধুনিক হিসাব বিজ্ঞানে শুধুমাত্র নগদান বেসিসে লেনদেন লিপিবদ্ধ হয় না। আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী আধুনিক যুগে এই লেনদেনটা মূলত বকেয়া বেসিসে হয়, যেখানে নগদ এবং বকেয়া উভয় ধরনের লেনদেনকে, উভয় ধরনের ঘটনাকে কি করা হয়, লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তা আমরা সংজ্ঞা জানলাম, হিসাব বিজ্ঞান কাকে বলে, লেনদেন কি সেটা বুঝতে পারলাম। এখন আমরা জানবো যে হিসাবটা কি, এই লেনদেনগুলোকে কি করলাম আমরা, প্রথমে ব্যবসায়িক লেনদেন জানলাম, লেনদেনটাকে লিপিবদ্ধ করবো। কি লিপিবদ্ধ লেনদেনের করা বলে এই ধরনের এক ধরনের কি হিসাব, যে হিসাবগুলো হবে সেই হিসাব আমরা লেনদেনে লিপিবদ্ধ, সেগুলো আমাকে হিসাববদ্ধ করবো। লেনদেনের সংক্ষিপ্ত হিসাবটা কি, ভিত্তি আমাদের শেষ, এখন আমাদের হিসাব। এই লেনদেনের গুলাকে সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণকে বলা হবে হিসাব। লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণ, লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণকে হিসাব। লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণকে হিসাব বলে। এই লেনদেনের সমজাতীয় লেনদেন, সমজাতীয় পক্ষগুলোকে সমজাতীয় পক্ষগুলোকে উপযুক্ত শিরোনামে উপযুক্ত শিরোনামে ও নির্দিষ্ট ছকে, উপযুক্ত শিরোনামে এবং নির্দিষ্ট ছকে সংক্ষিপ্ত আকারে আমরা প্রথমে জানতে পেরেছি হিসাব বিজ্ঞান কাকে বলে। সেটা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা আমরা প্রথমে লিখে রাখছি নিচে, আমরা সংজ্ঞা অনুযায়ী বিশ্লেষণগুলো করব। তো প্রথমে আমরা লেনদেন সম্পর্কে জানতে পেরেছি যে লেনদেন কাকে বলে, লেনদেন কি, কোন কোন শর্তগুলো পূরণ করলে, কোন কোন ঘটনার শর্তগুলো পূরণ করলে সেই ঘটনাগুলোকে আমরা লেনদেন বলতে পারি। এবার সেই লেনদেনগুলোকে, লেনদেন সংঘটিত হওয়ার পরে কি হবে, একটা হিসাব হবে। এরকম ব্যবসায়িক লেনদেন লিপিবদ্ধকরণ, লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণকে, মানে লেনদেনের যে সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ সমজাতীয় যে লেনদেনগুলো হবে, সেই সমজাতীয় লেনদেনগুলোকে, সমজাতীয় পক্ষগুলোকে উপযুক্ত শিরোনামে, যেমন ক্রয় হিসাব, যতগুলো ক্রয় আছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, যত ক্রয় আছে সে ক্রয়ের শিরোনামে যত লেনদেন সংঘটিত হয়েছে সে সমস্তগুলোকে আমরা কি বলি, ক্রয় হিসাব। তার মানে সব সমজাতীয় পক্ষগুলোকে উপযুক্ত শিরোনামে আমি কি দিব, ক্রয় হিসাব। এবং নির্দিষ্ট ছকে, একটা নির্দিষ্ট ছক, হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী একটা ছক আছে, সেই ছকের সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকে কি বলে, হিসাব বলে। এই হিসাবেও একটা শ্রেণী বিভাগ আছে। এখন আমি আলোচনা করবো হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবের শ্রেণী, হিসাবের শ্রেণী বিভাগ দুই ভাবে করা যেতে পারে।
একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে, একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে। আমরা যেহেতু আধুনিক পদ্ধতি গ্রহণ করব, সে অনুযায়ী আমরা সনাতন পদ্ধতিতে শ্রেণীবিভাগটা করবো না। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি আধুনিক পদ্ধতিতে এই হিসাবের কত ধরনের ভাগে ভাগ করা যেতে পারে। হিসাবের শ্রেণীবিভাগ 5 রকম। একটা হচ্ছে সম্পদ, সম্পদ হিসাব, দায় হিসাব, মূলধন হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। হিসাবের শ্রেণীবিভাগকে আমরা কত ভাগে ভাগ করলাম? হিসাবের শ্রেণীবিভাগকে আমরা ভাগ করেছি 5 ভাগে। একটা হলো সম্পদ হিসাব, দায় হিসাব, মূলধন হিসাব, আয় হিসাব এবং ব্যয় হিসাব। যেহেতু প্রত্যেকটা হিসাবের দুটি পক্ষ জড়িত থাকে, দ্বৈত হিসাব অনুযায়ী আমাদের কি করবে, এই সম্পদ হিসাবে, দায় হিসাব, প্রত্যেকটা হিসাবে কিন্তু দুটি পক্ষ থাকবে। একটা হলো ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। এখন এই সম্পদ, দায়, মূলধন, আয় এবং ব্যয় হিসাবগুলোকে আমরা কখন ডেবিট অন্তর্ভুক্ত করব এবং কখন ক্রেডিট সাইডে অন্তর্ভুক্ত করব তা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। সম্পদ হিসাব, যদি বৃদ্ধি পায়, সম্পদ হিসাব যদি বৃদ্ধি পায়, কোনো সম্পদ যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা কি করব, এটাকে ডেবিট করব। আর যদি সম্পদ যদি হ্রাস পায়, আমরা কি করব, ক্রেডিট করব। 2 নম্বর আসতেছে না দায় হিসাব। দায় যদি বৃদ্ধি পায়, ক্রেডিট করব। দায় যদি হ্রাস পায়, ডেবিট করব। 3 নম্বর মূলধন হিসাব। মূলধন হিসাবে যদি বৃদ্ধি পায়, মূলধন যদি বৃদ্ধি পায়, কি করবো, ক্রেডিট। হ্রাস পেলে ডেবিট। 4র্থ আয় হিসাব। আয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আর আবার 5 নম্বর আসতেছে ব্যয় হিসাব। ব্যয় হিসাব যদি বৃদ্ধি পায়, সেটা কি হবে, ডেবিট। হ্রাস পেলে ডেবিট। তো হিসাব যদি আমরা হিসাবকে অন্তর্ভুক্ত করবো, লিপিবদ্ধ করবো কাকে, হিসাব। লেনদেন যখন সমজাতীয় লেনদেনগুলোকে যখন কি করব, সমজাতীয় লেনদেনগুলোকে যখন শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত আকারে একটা নির্দিষ্ট শ্রেণীতে, নির্দিষ্ট ছকে, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ছকে যখন সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব, এই লেনদেনগুলো তখন এক একটা কি হয়ে যাবে, তখন ওগুলোকে আমরা একটা ওই সমজাতীয় সমস্ত লেনদেনগুলোকে বলবো একটা হিসাব। এখন ওই হিসাবগুলো কত প্রকার, কত ধরনের হতে পারে? হিসাবগুলো হতে পারে 5 ধরনের। একটা হলো সম্পদ হিসাব, একটা হচ্ছে মূলধন হিসাব, একটা দায় হিসাব, একটা আয় আর একটা ব্যয় হিসাব। সমস্ত হিসাবগুলো হচ্ছে এদের অন্তর্ভুক্ত। কোনোটা সম্পদের অন্তর্ভুক্ত, কোনোটা দায়ের অন্তর্ভুক্ত, কোনোটা মূলধনের অন্তর্ভুক্ত, কোনোটা আয়ের অন্তর্ভুক্ত, কোনোটা ব্যয়ের অন্তর্ভুক্ত। এবার আমরা এটাও জানতে পারলাম যে এই অন্তর্ভুক্ত লেনদেনগুলাকে, অন্তর্ভুক্ত হিসাবগুলোকে কখন আমরা ডেবিট এবং কখন আমরা ক্রেডিট ধরে নিব। তা আমাদের কি কাজ হয়ে গেল, সেটা হলো ব্যবসায়িক, আমরা কি জানলাম, সংজ্ঞা অনুযায়ী ব্যবসায়িক লেনদেনটা জানতে পেরেছি। লিপিবদ্ধকরণের কাজটা যখন করব, এই লিপিবদ্ধকরণের কাজ করতে গেলে পরে কাকে লিপিবদ্ধ করবো, লেনদেনগুলোকে যখন সমজাতীয় লেনদেনগুলোকে আমি হিসাবের অন্তর্ভুক্ত করে আমি কি করবো, লিপিবদ্ধ করবো। সেই লিপিবদ্ধ করতে গেলে কিভাবে লিপিবদ্ধ করবো, সেটা হলো যে যদি
আমার হিসাবের শ্রেণী বিভাগ অনুযায়ী সম্পদ যদি বৃদ্ধি পায় আমি তাকে ডেবিট অন্তর্ভুক্ত করবো, সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমরা তারা ক্রেডিট অন্তর্ভুক্ত করবো। দায় যদি বৃদ্ধি পায় তাকে ক্রেডিটের অন্তর্ভুক্ত করবো, দায় যদি হ্রাস পায় ডেবিটের অন্তর্ভুক্ত করবো। মূলধন হিসাবে যদি মূলধন বৃদ্ধি পায় আমরা তাকে ক্রেডিটের অন্তর্ভুক্ত করবো, আর মূলধন হিসাব যখন হ্রাস পাবে তখন আমরা তাকে ডেবিটের অন্তর্ভুক্ত করবো। আয় হিসাব যখন বৃদ্ধি পাবে তখন কি করবো, আমরা তাকে ক্রেডিটের অন্তর্ভুক্ত করবো, হ্রাস পেলে ডেবিটের অন্তর্ভুক্ত করবো। আর ব্যয় হিসাব বৃদ্ধি পেলে ডেবিটের অন্তর্ভুক্ত করবো, আর হ্রাস পেলে ক্রেডিটের অন্তর্ভুক্ত করবো। তো আজকে আরেকটা বিষয় তোমাদের আলোচনা বাকি আছে। আমরা আজকে যেগুলো নিয়ে আলোচনা করার চিন্তা আমরা আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো যে আমি একটা এখানে সংজ্ঞার মধ্যে পেয়েছি। সেগুলো আমরা প্রথমে আমরা বুঝতে পারলাম কোনটুকু, যে ব্যবসায়িক লেনদেনটা কি জিনিস। লিপিবদ্ধকরণ কাকে করবো, লিপিবদ্ধকরণের পুরো কাজটা এখন আমার শেষ হয় না। যে লিপিবদ্ধ করবো কোন বইয়ে, সে বইটা হলো আমি পরের ক্লাসে আলোচনা করবো, কিন্তু লিপিবদ্ধকরণের যে প্রক্রিয়াটা সেটা আমি আলোচনা করছি। শ্রেণীবদ্ধকরণ আলোচনার বাকি আছে, সংক্ষিপ্তকরণের আলোচনা বাকি আছে, আর্থিক বিবরণী বাকি আছে, প্রস্তুত ফলাফল নির্ণয় এবং এর ব্যবহারকারীর নিকট সিদ্ধান্ত। এই যে এখন এখানে একটা কথা আছে যে এর ব্যবহারকারীর নিকট সিদ্ধান্ত গ্রহণ উপযোগী করে উপস্থাপন করা। এই যে আমি হিসাবগুলাকে এত কিছু করব, করার পরে কি করব, কার জন্য, মূলত হচ্ছে যে আমার এই হিসাবগুলা একজন ব্যবহারকারী, হিসাবগুলার ব্যবহারকারী আছে, একাধিক ব্যবহারকারী আছে। তো সেই ব্যবহারকারীগুলা কারা, তারা যদি আমি যদি তাদেরকে আগে চেনা দরকার, যে আসলে আমি কাদের জন্য হিসাবগুলা তৈরি করতেছি। এটা মূলত হচ্ছে যে দুই ধরনের ব্যবহারকারী আছে। একটা হলো যে প্রতি প্রাতিষ্ঠানিক আভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে আমাদের বাহ্যিক ব্যবহারকারী। একটা আভ্যন্তরীণ ব্যবহারকারী হবে, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তো সেটি আমি আলোচনা করি যে আমার আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আর বাহ্যিক ব্যবহারকারী কারা। এক নম্বর হচ্ছে আভ্যন্তরীণ ব্যবহার। অভ্যন্তরীণ ব্যবহার। দুই নম্বর হচ্ছে বাহ্যিক ব্যবহার। এই হিসাব তথ্য ব্যবহার করবে মূলত। এই হিসাবগুলো আমরা যে তৈরি করবো একটা ব্যবসা প্রতিষ্ঠানে, যখন ব্যবসা হিসাব তৈরি হয় কোনো প্রতিষ্ঠানের জন্য, হিসাব এত সুশৃঙ্খল পদ্ধতিতে সেটা লিপিবদ্ধ করা হয়, শ্রেণীবদ্ধ করা হয়, সংযুক্ত করা হয়, আর্থিক ফলাফল নির্ণয় করা হয়। এর পিছনে কারণ আছে। এর কারণটা হচ্ছে যে এর কিছু ব্যবহারকারী এই হিসাবগুলো দরকার হয়। একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী নর্মালি আমরা চিন্তা করি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যখন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, তখন সর্বদা তিনি জানতে চান যে ব্যবসার লাভ হচ্ছে না লস হচ্ছে, ব্যবসায় কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো, আর্থিক অবস্থা কি, বছর শেষে প্রতিষ্ঠানের কত টাকা সম্পদ আছে, কত টাকা দায় আছে। তো এটা জানার জন্য অভ্যন্তরীণ ব্যবহারকারী প্রথমত কে ব্যবহার করে, মালিক বা পরিচালক পরিষদ। যদি মালিক সেটা যদি দায়ভার যদি প্রতিষ্ঠানের সমস্ত দায় দায়িত্ব কোনো পরিচালক পরিষদের উপর নির্ভর থাকে, তাহলে পরিচালক পরিষদ। মালিক যদি একক হন তাহলে মালিক নিজেই এটা এটা জানতে চান, যার জন্য আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়, হিসাব রাখতে হয়, হিসাব বিবরণী প্রস্তুত করতে হয়, হিসাব নিকাশ করতে হয়। আরও ব্যবহারকারী কি আছে, মালিকের পরও ব্যবহার করা দরকার হয়। একটা প্রতিষ্ঠানের ভিতরে যখন অর্থ ব্যবস্থাপক বা অর্থ পরিচালক, উৎপাদন ব্যবস্থাপক, বাজারজাতকরণ ব্যবস্থাপক যারা আছেন, তারা কি করেন, তাদের নিজেদের উৎপাদন ব্যয় কমানোর জন্য, বাজার বিপণনের জন্য এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আভ্যন্তরীণ যে পরিচালকগণ আছেন, যারা উৎপাদন ব্যবস্থাপক বা উৎপাদন পরিচালক, আর্থিক ব্যবস্থাপক বা আর্থিক পরিচালক, বিপণন ব্যবস্থাপক বা বিপণন পরিচালক, তারা ব্যবহার করতে পারে। এটা হলো কোনো ব্যবসার আভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন বাহ্যিক ব্যবহারকারী কারা হতে পারে? বাহ্যিক ব্যবহারকারী এরকম হতে পারে যে যারা একটা প্রতিষ্ঠানের শেয়ার প্রয়োগ করছে। আমার প্রত্যেক শেয়ার কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার প্রয়োগ করে,
তো উনি কি করেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছর উনি অপেক্ষা করেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ওখান থেকে যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশ আমাকে দিবে। এই জন্য উনি কি করেন, হিসাব যাতে সুন্দর হয়, হিসাব যাতে স্বচ্ছ হয়, হিসাব যাতে পরিপূর্ণ হয়, এই জন্য যে শেয়ার হোল্ডাররা কি করেন, ওই হিসাব দেখতে চান বা জানতে চান। তারপরে পাওনাদারগণ জানতে চান, পাওনাদাররা যারা ওই প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠানের কাছে পাওনাদার থাকেন তারা জানতে চান ব্যবসা ওই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলগুলো, আর্থিক অবস্থা কীরকম, কতটা স্ট্রং। তারপরে কর কর্তৃপক্ষ, কর কর্তৃপক্ষ সরকারের যে কর কর্তৃপক্ষ, সরকার যে কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্স ফাঁকি যাতে না দিতে পারে সরকার কী করে কোনো প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী চান, আর্থিক ফলাফল জানতে চান। আরও এভাবে আরও জানতে চান, সরবরাহকারীরা জানতে চান, অর্থনৈতিক পরিকল্পনাবিদরা জানতে চান, গবেষকরা জানতে চান, শিক্ষকরা জানতে চান। তো এটা হচ্ছে মূলত বাহ্যিক ব্যবহার। এই বাহ্যিক ব্যবহারকারী এবং আভ্যন্তরীণ ব্যবহারকারীর জন্য কি হয়, আমাদের হিসাব তথ্যগুলো তাদেরকে দিতে হয়, কোনো প্রতিষ্ঠানকে দিতে হয়। আর এই প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাবের সুশৃঙ্খল হিসাবের স্বচ্ছ হিসাবের প্রয়োজন হয়। তা আমরা এটুকু বুঝতে পারছি যে আসলে আমাদের ব্যবসার লেনদেন কীভাবে, লেনদেন জিনিসটাকে লিপিবদ্ধকরণের কীভাবে লিপিবদ্ধকরণ করতে হবে সেটু, এবং এর ব্যবহারকারীর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ উপযোগী করে উপস্থাপন করা, এইটুকু জানতে পারছি। আমরা মাঝখানে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হিসাব বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ে আমরা এগুলো পর্যায়ক্রমে তোমাদের আলোচনা করব। সেটা হচ্ছে এখানে লিপিবদ্ধকরণের যে কোন বই লিপিবদ্ধকরণ হবে সেই বই আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। শ্রেণীবদ্ধকরণের কাজটা, শ্রেণীবদ্ধকরণ মূলত কী হিসাব করলে পরে সেটা শ্রেণীবদ্ধকরণ হবে, সংক্ষিপ্তকরণের কাজটা কী করলে সেটা সংক্ষিপ্তকরণের কাজ হবে, আর্থিক বিবরণী কী কী করলে প্রস্তুত করা যাবে, কোন কোন হিসাব করলে পারে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে সংজ্ঞার মধ্যে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো আছে, যে এই অ্যাক্টিভিটিসগুলোই মূলত আমাদের হিসাব বিকাশ, এটাই মূলত হিসাব বিকাশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করে ধন্যবাদ সবাই।